আচ্ছা, একজন মানুষকে সফল বানানোর জন্য তাকে কতটা মানসিক আর শারীরিক অত্যাচার করা উচিত? থাপ্পড় মারা, মুখে থুতু দেওয়া, নাকি তার পরিবারকে নিয়ে চরম অপমান করা? আজ আমরা এমন এক শিক্ষকের গল্প শুনব যে তার ছাত্রকে একজন মহান ড্রামার বানানোর জন্য তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর সেই ছাত্রও নিজের জেদ বজায় রাখতে নিজের হাত থেকে রক্ত ঝরিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করার পরেও রক্তাক্ত শরীরে স্টেজে গিয়ে এমন এক কাণ্ড ঘটালো যা দেখে পুরো দুনিয়ার হোশ উড়ে গেছে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এক ছাত্র আর শিক্ষকের মনস্তাত্ত্বিক লড়াইয়ের অসাধারণ একটি মুভি, যার নাম হুইপ্ল্যাশ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ এর প্রতিটি মুহূর্ত আপনাকে স্ক্রিনের সামনে রাখতে বাধ্য। চলুন শুরু করা যাক আজকের মুভি। এই মুভির শুরুতে আমাদের নিউ ইয়র্ক সিটির একটি ছেলেকে দেখানো হয় যে ড্রাম বাজাচ্ছিল। এই ছেলেটির নাম অ্যান্ড্রিউ। সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হওয়ার পাশাপাশি একজন খুব ভালো জ্যাজ ড্রামারও। কিন্তু সে বাডি রিচের মতো একজন মহান ড্রামার হতে চায়, যিনি আমেরিকার একজন বিখ্যাত জ্যাজ ড্রামার ছিলেন। সে যখন প্র্যাকটিস করছিল তখনই সেখানে টেরেন্স ফ্লেচার আসে, যে এই কলেজের একজন রুথলেস জ্যাজ ইনস্ট্রাক্টর। তাকে দেখে অ্যান্ড্রিউ ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ফ্লেচার তাকে থামতে বলে এবং আলাদা আলাদা রিদমে ড্রাম বাজানোর কমান্ড দেয়, যা অ্যান্ড্রিউ ফলো করতে পারে না। এরপর ফ্লেচার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রিউ এই কথা তার বাবাকে জানায়, আর তার বাবা বলেন যে এই বিষয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই, কারণ তোমার কাছে এখনো অনেক সময় আছে। অ্যান্ড্রিউ আসলে একটি ড্রাম টিমে অল্টারনেট বা বিকল্প ড্রামার হিসেবে ড্রাম বাজায়, যেটি তারই কলেজের টিম। তারা যখন একসাথে প্র্যাকটিস করছিল তখনই সেখানে ফ্লেচার আসে। ফ্লেচার নিজের টিমের জন্য একজন ড্রামার খুঁজছিল। সে সেখানে সবার কাছ থেকে ড্রাম বাজিয়ে দেখে, কিন্তু তার আশা অনুযায়ী কেউই ড্রাম বাজাতে পারে না। এবার যেহেতু ফ্লেচারের টিমে একজন ড্রামার লাগবেই, তাই সে সেখানে অ্যান্ড্রুকে তার টিমের জন্য সিলেক্ট করে নেয়, যাতে অ্যান্ড্রিউ ভীষণ খুশি হয়, কারণ ফ্লেচার একজন নামকরা শিক্ষক। ফ্লেচার অ্যান্ড্রুকে বলে রবিবার সকালে 9টায় প্র্যাকটিসের জন্য চলে আসতে। কিন্তু রবিবার অ্যান্ড্রুর ঘুম দেরিতে ভাঙে এবং সে জলদি জলদি উঠে দৌড়ে যায়। কিন্তু সে যখন প্র্যাকটিসের জায়গায় পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই। সে শিডিউল দেখে জানতে পারে যে প্র্যাকটিস আসলে সকাল 9টা থেকে। সে সকাল 9টা পর্যন্ত ওখানেই সবার জন্য অপেক্ষা করতে থাকে। যখন সবাই সেখানে আসে, সে তাদের জানাতে চায় যে সে এই টিমের নতুন ড্রামার, যে প্র্যাকটিস করতে এসেছে, কিন্তু তার সাথে কেউ কথাই বলছিল না। যখনই 9টা বাজে সেখানে ফ্লেচারও চলে আসে। ফ্লেচারকে দেখে সবাই চুপ হয়ে যায়, কারণ সে অত্যন্ত স্ট্রিক্ট। সে সবাইকে অ্যান্ড্রুয়ের ব্যাপারে জানায় এবং সময় নষ্ট না করেই প্র্যাকটিস শুরু করে দেয়। তারা যে টিউন বা ধুনটা বাজাচ্ছিল সেটির নাম হলো হুইপ্ল্যাশ। এখন যেহেতু অ্যান্ড্রিউ এই টিমে নতুন, তাই হুইপ্ল্যাশ সম্পর্কে সে খুব বেশি জানতো না। সে জাস্ট বসে বসে শুনছিল। কিন্তু বাকি যত মানুষ ছিল তারা সবাই নিজের নিজের ইনস্ট্রুমেন্ট বাজাতে অত্যন্ত এক্সপার্ট ছিল। তাদের সিনক্রোনাইজেশন দেখে সে পুরোপুরি চমকে যায়। সবাই যখন পারফর্ম করছিল তখনই ফ্লেচার সবাইকে থামতে বলে এবং জানায় যে কারো একজনের কারণে সবার পারফরমেন্স খারাপ হচ্ছে। এরপর সে একটা মোটা ছেলের কাছে যায় এবং বলে যে সম্ভবত সেটা তুমি। মোটা ছেলেটি নিজের ভুল অ্যাকসেপ্ট করে নেয়, যার পর ফ্লেচার তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায় এবং ওখান থেকে বের করে দেয়। যখন সেই মোটা ছেলেটি ওখান থেকে চলে যায় তখন ফ্লেচার সবাইকে জানায় যে আসলে ওই ছেলেটার কোনো ভুলই ছিল না। সে নিজের ভুল এই জন্য স্বীকার করেছে কারণ তার ভেতরে কনফিডেন্স বা আত্মবিশ্বাস নেই। আর একজন মহান মিউজিশিয়ান হওয়ার জন্য তোমার ভেতরে কনফিডেন্স থাকাটা অত্যন্ত জরুরি। এরপর সেখানে ব্রেক হয়ে যায়। ব্রেকের সময় ফ্লেচার অ্যান্ড্রুর কাছে আসে এবং তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। ব্রেক শেষ হওয়ার পর অ্যান্ড্রুকে ড্রামের সিটে বসানো হয় এবং বলা হয় যে তোমাকে হুইপ্ল্যাশ বাজাতে হবে। অ্যান্ড্রু খুব ভালো বাজায়, যার ফলে ফ্লেচার তার প্রশংসাও করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যান্ড্রুর একটা ভুল হয়ে যায়। ফ্লেচার বলে তোমাকে নিজের ভুল শুধরাতে হবে। সে তাকে আলাদা আলাদা ধরনের কিউজ দেয়, যা অ্যান্ড্রু ফলো করতে পারে না। এতে ফ্লেচারের এত রাগ হয় যে সে নিজের চেয়ারটা তুলে অ্যান্ড্রুর দিকে ছুঁড়ে মারে। যদিও অ্যান্ড্রু কোনো মতে বেঁচে যায়, কিন্তু সে এখন মারাত্মক ভয় পেয়ে গেছে। ফ্লেচার অ্যান্ড্রুর কাছে আসে এবং বলে তুমি তোমার নোটবুকে বিটস কাউন্ট করো। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তোতলাতে শুরু করে, যা থেকে ফ্লেচারের রাগ আরো বেড়ে যায় এবং সে তাকে একটা জোরে থাপ্পড় মারে। সাথে সে এটাও বলে যদি তোমার কারণে পুরো গ্রুপের পারফরমেন্স খারাপ হয় তবে আমি তোমাকে ছাড়বো না। এসব শুনে অ্যান্ড্রুর চোখে জল চলে আসে, কিন্তু সে জানতো না যে ফ্লেচার কতটা নিষ্ঠুর একজন মানুষ। ফ্লেচার তাকে বলে তোমার মা ছোটবেলায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ তুমি একটা অপদার্থ বাচ্চা, আর এখন তুমি আমার ক্লাসে এসে মেয়েদের মতো কাঁদছো। আসলে অ্যান্ড্রু নিজেই একটু আগে ব্রেকের সময় ফ্লেচারকে তার মায়ের ব্যাপারে বলেছিল যে ছোটবেলায় সে তাকে ছেড়ে চলে গেছে। এবার ক্লাস ডিসমিস হয়ে যায়। বাড়ি ফিরে সে খুব দুঃখী হয় এবং অনেকগুলো কথা তার মনে গিয়ে বিঁধে থাকে। এই কারণে সে ড্রাম প্র্যাকটিস করা শুরু
করে এবং ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকে যতক্ষণ না তার হাত থেকে রক্ত বেরিয়ে আসে। আজ সন্ধ্যায় তার একটা ডেটও ছিল, যা থিয়েটারে কাজ করা একজন এমপ্লয়ি নিকোলের সাথে ছিল। সে নিকোলকে জানায় যে সে এই দুনিয়ার সবচেয়ে বেস্ট মিউজিক কলেজে পড়ে, সে ফার্স্ট ইয়ারে আছে এবং খুব তাড়াতাড়ি সে একজন অনেক বড় ড্রামার হয়ে যাবে। এখন কিছুদিন পর অ্যান্ড্রু তার নতুন টিমের সাথে একটা জ্যাজ কম্পিটিশনে আসে। সেখানে ফ্লেচার সবাইকে ইনস্ট্রাকশন দেয় এবং সবাইকে নিজের নোটস সামলে রাখতে বলে। এই টিমের বা এই গ্রুপের যে মেইন ড্রামার, যার নাম টেনার, সে অ্যান্ড্রুর কাছে নিজের মিউজিক নোটসগুলো দেয় এবং বলে, যখন আমি তোমার কাছে নোটস চাইবো তখন তুমি আমাকে দিয়ে দিও। অ্যান্ড্রু সেই নোটসগুলো নিচে রেখে দেয়। ঠিক তখনই সামনে কিছু লোক দাঁড়িয়ে কথা বলছিল এবং অ্যান্ড্রুর মনোযোগ ওই দিকে চলে যায়। আর তখনই সেখানে টেনার আসে এবং তার কাছে নোটস চায়। কিন্তু অ্যান্ড্রু যখন নিচে তাকায়, সে দেখে সেখানে নোটসগুলো নেই। সে বলে, তোমার নোটস তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন জানি না কোথায় চলে গেছে। এটা শুনে টেনারের খুব রাগ হয় এবং সে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আর তখনই এখানে ফ্লেচার চলে আসে। সে টেনারকে বলে, তোমার পারফরমেন্সের সময় হয়ে গেছে, এখন তোমাকে পারফর্ম করার জন্য যেতে হবে। টেনার বলে যে অ্যান্ড্রু তার নোটস কোথাও যেন হারিয়ে ফেলেছে এবং নোটস ছাড়া সে ড্রাম বাজাতে পারবে না। অ্যান্ড্রু বলে, আমি নোটস ছাড়াই ড্রাম বাজাতে পারবো, এবং এরপর সে স্টেজে মেইন ড্রামার হিসেবে চলে যায় আর ড্রামে হুইপ্লেস বাজাতে শুরু করে দেয়। সে স্টেজে অনেক ভালো পারফর্ম করে, যার কারণে তার পুরো টিম জিতে যায়। পরদিন অ্যান্ড্রু যখন কলেজে যায়, তখন ফ্লেচার তাকে নিজের গ্রুপের মেইন ড্রামার বানিয়ে দেয়। অ্যান্ড্রু এই বিষয়ে খুব খুশি হয়, কারণ এটা অনেক বড় ব্যাপার ছিল। এখানে যত মিউজিশিয়ান বা সঙ্গীত শিল্পী আছে তারা সবাই খুব পারফেক্ট। আর এখন অ্যান্ড্রু এখানে ক্রমাগত তাদের সাথে প্র্যাকটিস করতে থাকে। এক রাতে সে নিজের প্র্যাকটিস শেষ করে যাচ্ছিল, তখনই ফ্লেচার তাকে সেখানে থামতে বলে। এরপর এখানে আরো একটি ছেলে আসে। ফ্লেচার জানায় যে সে এই ছেলেটিকে অ্যান্ড্রুয়ের মতোই একদিন রাতে প্র্যাকটিস করতে দেখেছে। এই ছেলেটির নাম কনোলি। এখন ফ্লেচার এদের দুজনকে এক এক করে ড্রাম বাজানোর জন্য বলে, কিন্তু কলোনি অ্যান্ড্রুর চেয়ে ভালো ড্রাম বাজায়। এরপর সে কনোলিকে মেইন ড্রামার, যাকে কো ড্রামারও বলা হয়, বানিয়ে দেয়, যা আগে অ্যান্ড্রু ছিল। এই ঘটনায় অ্যান্ড্রু খুব দুঃখ পায়। সে ফ্লেচারকে বলে, তুমি আমার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করতে পারো না। ফ্লেচার বলে, তুমি কখনোই কো ড্রামার বা মেইন ড্রামার ছিলে না। যদি তুমি মেইন ড্রামার হতে চাও, তবে এর জন্য তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। এরপর অ্যান্ড্রু এখান থেকে চলে যায়। আজ তার নিজের গার্লফ্রেন্ড নিকোলের সাথে তার ডেটও ছিল, কিন্তু এখন সে নিকোলের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে তার ড্রাম প্র্যাকটিসের মাঝে আসছিল এবং অ্যান্ড্রু যে কোনো মূল্যে একজন মহান ড্রামার হতে চায়। সে বাড়ি ফিরে এসে আবারও প্র্যাকটিস করা শুরু করে। প্র্যাকটিস করতে করতে তার হাত থেকে রক্ত চলে আসে, কিন্তু তবুও সে থামে না এবং ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকে যতক্ষণ না তার ড্রাম ভেঙে যায়। আসলে সে এই বিষয়টিতে অনেক বেশি আঘাত পেয়েছে যে তার জায়গায় কনোলিকে মেইন ড্রামার বানিয়ে দেওয়া হয়েছে। পরের দিন আমরা প্র্যাকটিসে দেখতে পাই যে কনোলি মেইন ড্রামার হিসেবে ড্রাম বাজাচ্ছে এবং তার পাশে পুরনো মেইন ড্রামার টেনার বসে আছে এবং অন্য পাশে অ্যান্ড্রু। প্র্যাকটিসের কিছুক্ষণ পরেই ফ্লেচার কনোলিকে আরো জোরে ড্রাম বাজানোর জন্য বলে, কিন্তু কনোলি তার কমান্ড ফলো করতে পারে না। সে স্পিড বাড়াতে পারে না, যার পর সে অ্যান্ড্রুকে দিয়ে ড্রাম বাজায়, কিন্তু অ্যান্ড্রুও ততটা স্পিডে ড্রাম বাজাতে পারে না যতটা স্পিড ফ্লেচার চায়। এই কারণে ফ্লেচার তাকে আরো একবার খোঁটা মারে এবং বলে, যদি এটাই তোমার বেস্ট স্পিড হয়, তবে আমার এতে কোনো অবাক হওয়ার কিছু নেই যে ছোটবেলায় তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি একটা নালায়েক বাচ্চা। এরপর সে টেনারকে দিয়েও ড্রাম বাজায়, কিন্তু টেনারও ওই গতি বা স্পিড তুলতে পারে না যেটা ফ্লেচার চাচ্ছিল। এরপর সে একের পর এক সবাইকে দিয়ে ড্রাম বাজানো শুরু করে। বাকি যতগুলা মিউজিশিয়ান ছিল তাদের সবাইকে সে বাইরে পাঠিয়ে দেয়, কারণ তার স্পিড অনুযায়ী কেউই ঠিকঠাক মতো ড্রাম বাজাতে পারছিল না। এতে ফ্লেচার রেগে গিয়ে আশেপাশের জিনিসপত্র ছুঁড়ে ফেলা শুরু করে দেয়। আর এখন অ্যান্ড্রুয়ের পালা আরো একবার আসে এবং সে এক মুহূর্তের জন্য ফ্লেচারের স্পিডে ড্রাম বাজানো শুরু করে। ফ্লেচার তার কানের কাছে এসে চিৎকার করে বলতে থাকে যে তোমাকে আরো স্পিডে বাজাতে হবে। অ্যান্ড্রু আরো গতিতে বাজানো শুরু করে। তার হাত থেকে রক্ত চলে আসে। প্রায় 5 ঘন্টা পর্যন্ত এভাবেই রক্তারক্তি কাণ্ড চলতে থাকে এবং রাত 2টার সময় অবশেষে তাদের ক্লাস শেষ হয়। অ্যান্ড্রুর ড্রামে রক্ত লেগেছিল, যেটা সে কনোলি আর টেনারকে সাফ করতে বলে। সেই সাথে ফ্লেচার তাদের তিনজনকে কালকে একটা জায়গায় আসতে বলে, সেখানে অ্যান্ড্রুকে মেন ড্রামার হিসেবে পারফর্ম করতে হবে। আর পরের দিন অ্যান্ড্রু যখন কম্পিটিশনের জন্য যায়, তখনই তার বাস পাংচার হয়ে যায়। এরপর সে একটা গাড়ি রেন্ট করতে যায়, কিন্তু চরম তাড়াহুড়া করতে গিয়ে সে তার ড্রামের স্টিক ওখানেই ভুলে ফেলে রেখে চলে আসে। এরপর সে ওই জায়গায় পৌঁছায় যেখানে কম্পিটিশন হতে চলেছে। কম্পিটিশন এখনো শুরু হয়নি, কিন্তু অ্যান্ড্রু কিছুটা লেট করে ফেলেছে, তাই ফ্লেচার তার জায়গায় কনোলিকে মেন ড্রামার হিসেবে বসিয়ে দেয়। অ্যান্ড্রুর খুব রাগ হয়। সে ফ্লেচারের কাছে যায় এবং বলে, তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার জায়গায় অন্য কাউকে দেবে।
আমিও এই জায়গা ডিজার্ভ করি বা পাওয়ার যোগ্য। ফ্লেচার বলে, তোমার ড্রামস্টিক কোথায়? আর এখন অ্যান্ড্রুর মনে পড়ে যে যেখান থেকে সে গাড়ি রেন্ট করেছিল সে নিজের স্টিক ওখানেই ভুলে রেখে এসেছে। তাই সে ফ্লেচারের কাছে রিকোয়েস্ট করে যেন সে তার জন্য ওয়েট করে। ফ্লেচার বলে, আমি খুব বেশি ওয়েট করব না। আর এখন এখান থেকে অ্যান্ড্রিউ অন্য কারো গাড়ি নিয়ে সোজা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার ড্রামস্টিক রয়ে গিয়েছিল। কিন্তু সে যখন ড্রামস্টিক নিয়ে ফিরে আসছিল তখনই তার গাড়ির এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনোভাবে মানুষ তাকে গাড়ির ভেতর থেকে বাইরে বের করে, কিন্তু তাও অ্যান্ড্রু সেখানে থামে না, কারণ যত দ্রুত সম্ভব সে কম্পিটিশনের জায়গায় পৌঁছাতে চায়। যদিও তার শরীরের কয়েকটা অংশ থেকে অনবরত ব্লিডিং বা রক্তপাত হচ্ছিল, তাও অ্যান্ড্রু রক্তাক্ত অবস্থায় সেখানে পৌঁছে যায় এবং মেইন ড্রামার হিসেবে বসে পড়ে। কিন্তু তার আঙ্গুলগুলো মারাত্মক জখম ছিল, এই কারণে তার ড্রাম বাজাতে অনেক কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে তার হাত থেকে স্টিকগুলো ছুটে যায়, যার পর ফ্লেচার পারফরমেন্স থামিয়ে দিয়ে বিচারকদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেই সাথে অ্যান্ড্রুকে ওখান থেকে ডিসমিস করে দেয়। এতে অ্যান্ড্রুর প্রচন্ড রাগ হয়। সে সোজা ফ্লেচারের ওপর হামলা করে বসে, কারণ সে ফ্লেচারের এই মানসিক অত্যাচার আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তখন কয়েকজন লোক অ্যান্ড্রুকে ধরে বাইরে নিয়ে যায়, কিন্তু সে যেতে যেতেও ফ্লেচারকে চরম গালিগালাজ করছিল। পরের দিন আমরা দেখি অ্যান্ড্রুর কাছে একজন লয়ার আসে। লয়ার তাকে বলে, 6 বছর আগে তোমার মতোই ফ্লেচারের একজন স্টুডেন্ট ছিল, কিন্তু এখন তার মৃত্যু হয়ে গেছে এবং তার মৃত্যুর কারণ কোথাও না কোথাও ফ্লেচারের এই নির্মম অত্যাচার। আমি চাই তুমি ফ্লেচারের বিরুদ্ধে একটি গোপন সাক্ষ্য দাও, যাতে তাকে কলেজ থেকে চিরতরে বের করে দেওয়া যায় এবং সে যেন ভবিষ্যতে আর কোনো স্টুডেন্টকে এভাবে টর্চার বা নির্যাতন করতে না পারে। লয়ার তাকে আশ্বস্ত করে যে অ্যান্ড্রু যে সাক্ষ্যটা দেবে সেটা পুরোপুরি সিক্রেট থাকবে। অ্যান্ড্রু তার কথায় রাজি হয়ে যায় এবং ফ্লেচারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেয়। একই সাথে অ্যান্ড্রুকেও কলেজ থেকে বের করে দেওয়া হয়, কারণ সে তার টিচার ফ্লেচারের ওপর স্টেজে হাত তুলেছিল। এরপর সে বাড়ি ফিরে ড্রাম প্যাক করে একটা কোনায় রেখে দেয়। তার বুকের ভেতর লুকিয়ে থাকা ড্রামার হওয়ার স্বপ্নটা এক নিমেষেই পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। এভাবে প্রায় 6 মাস পার হয়ে যায়। আমরা দেখতে পাই অ্যান্ড্রু এখন একটা সাধারণ রেস্টুরেন্টে কাজ করে। ড্রাম বাজানো সে পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং একদিন সে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখে একটি রেস্তোরাঁর ভেতরে ফ্লেচারের পিয়ানো পারফরমেন্স চলছে। যখন সে কৌতূহল নিয়ে ভেতরে যায় তখন দেখে ফ্লেচার পিয়ানো বাজাচ্ছিল। হঠাৎ ফ্লেচার তাকে দেখে ফেলে। অ্যান্ড্রু প্রথমে তার সাথে কথা বলতে চাচ্ছিল না, কিন্তু ফ্লেচার তাকে থামিয়ে নিজের সাথে একটা ড্রিঙ্কস শেয়ার করতে বলে। ফ্লেচার অ্যান্ড্রুকে বুঝিয়ে বলে, আমি জানি আমার শেখানোর পদ্ধতিটা খুব ভুল ছিল, আমি অনেক বেশি অ্যাগ্রেসিভ বা হিংস্র ছিলাম, কিন্তু আমি কোনো স্টুডেন্টকে জাস্ট ড্রাম বাজানো বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শেখাই না, বরং তার ভেতরে লুকিয়ে থাকা যে আসল আর্টিস্ট বা পারফর্মার রয়েছে তাকে চরম চাপ দিয়ে বাইরে বের করে আনি। এর জন্য যদি আমার দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর বা ক্রুট হতে হয় তবে আমি হব। অ্যান্ড্রু তার জবাবে বলে, হতে পারে আপনার এই অতিরিক্ত নিষ্ঠুর স্বভাবের কারণে কারো ভেতরের ওই আসল শিল্পী সে ভয়ের চোটে কখনো বাইরেই আসবে না। ফ্লেচার মাথা নেড়ে বলে, যদি আমি তোমার সাথে ওই রাতে নিষ্ঠুর না হতাম তখন তুমি কখনো রক্ত জল করে প্র্যাকটিস করতে না এবং তোমার ভেতরের এই অসামান্য আর্ট কখনো বাইরে আসতো না। কিছুদিনের মধ্যেই আমি একটা প্রফেশনাল ব্যান্ডকে একটা বড় জ্যাজ কম্পিটিশনের জন্য নিয়ে যাচ্ছি। আমার একজন পারফেক্ট ড্রামার দরকার। আমি চাই তুমি একজন মেন ড্রামার হিসেবে আমাদের জয়েন করো। এই কম্পিটিশনে আমরা হুইপ্ল্যাশ এবং কারাভান ধুন বাজাতে চলেছি। এটি ঠিক সেই ধুন যেটা তুমি জিন্দেগিতে সবচেয়ে বেশি প্র্যাকটিস করেছো। আসলে আমি ইচ্ছা করে কনলিকে আমার গ্রুপে এনেছিলাম যাতে তুমি তাকে থেকে হিংসা করো এবং আরো বেশি জিদ নিয়ে প্র্যাকটিস করো। ফ্লেচারের এই কথা শুনে অ্যান্ড্রু বাড়ি চলে আসে এবং দীর্ঘ 6 মাস পর ধুলাবালি জমে থাকা নিজের ড্রামগুলো বাইরে বের করে এবং আবার জান প্রাণ দিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয়। দেখতে দেখতে জলদি সেই দিনটা চলে আসে যখন সেই বড় ফেস্টিভ্যাল বা উৎসব যেখানে কম্পিটিশনটি হতে চলেছে। অ্যান্ড্রু নিজের জীবনে প্রথমবার হাজার হাজার মানুষের সামনে স্টেজে পারফর্ম করতে চলেছিল। পারফরমেন্সের ঠিক আগে ফ্লেচার ব্যাক স্টেজে সবাইকে জানায়, এই কম্পিটিশনটি তোমাদের জীবনের সবচেয়ে বড় কম্পিটিশন। যদি তোমরা এখানে নিজের বেস্ট পারফর্ম করতে পারো তবে তোমাদের সবার লাইফ আর ক্যারিয়ার পুরোপুরি সেট হয়ে যাবে। এখন কম্পিটিশন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্লেচার অ্যান্ড্রুর একদম কাছে আসে এবং বলে, আমি কিন্তু পাগল নই অ্যান্ড্রু, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার বিরুদ্ধে সেই গোপন সাক্ষ্য দিয়েছিলে এবং আমার চাকরি খেয়েছিলে, আর এখন স্টেজে দেখো আমি তোমার সাথে কি কি করি। এই বলে সে স্টেজে গিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের পরবর্তী গানের নাম আপ সিঙ্গিং। এই নাম শোনার সাথে সাথে অ্যান্ড্রুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে পুরোপুরি হতাশ এবং স্তব্ধ হয়ে পড়ে, কারণ অ্যান্ড্রু জীবনে কোনোদিন এই গানের প্র্যাকটিস করেনি, এমনকি তার কাছে একটা কোনো মিউজিক নোটসও নেই।
অথচ বাকি যত মিউজিশিয়ান ছিল তারা সবাই আগে থেকেই জানতো এবং ফটাফট আপ সিঙ্গিং এর নোটস বের করে বাজানো শুরু করে দেয়। অ্যান্ড্রু স্টেজে বসে তাল মেলাতে না পেরে মারাত্মক অপমানিত বোধ করে। সে লজ্জায় আর ক্ষোভে ওখান থেকে উঠে সোজা ব্যাক স্টেজে চলে যায়। সে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে এবং তার বাবা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। কিন্তু অ্যান্ড্রু এত সহজে হার মানার পাত্র নয়। তার ভেতরের জেদ আর রাগ তাকে আবার স্টেজের দিকে টেনে নিয়ে যায়। এরপর যখন পরবর্তী ধুন বাজানোর সময় আসে তখন অ্যান্ড্রু সবাইকে চমকে দিয়ে নিজে বুক ফুলিয়ে স্টেজে ফিরে আসে এবং ড্রাম সেটের সামনে গিয়ে বসে পড়ে। ফ্লেচার কিছু বলার আগেই অ্যান্ড্রু নিজের ইচ্ছায় ধামাকাদার স্পিডে কারভান ধুন বাজানো শুরু করে। সাথে সে ফ্লেচারের তোয়াক্কা না করে ব্যান্ডের বাকি সবাইকে কিউজ বা সংকেত দেয় যে এখন আমরা এখানে কারাভান বাজাবো। অ্যান্ড্রুয়ের এই রূপ দেখে বাকি সবাই নিজের নিজের ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে দেয়। সে স্টেজে দাঁড়িয়ে এতটাই চমৎকার আর অতিমানবীয় ড্রাম বাজাচ্ছিল যে ফ্লেচার বাধ্য হয়ে নিজের রাগ ভুলে তার ড্রামের তালের সাথে কিউজ দেওয়া শুরু করে দেয়। তারা সবাই মিলে কারাভানের একটি অসাধারণ ও ঐতিহাসিক মিউজিক পিস বাজায়। যদিও পুরো পারফরমেন্স এখন শেষ হয়ে গিয়েছিল, ব্যান্ডের বাকি সবাই বাজানো থামিয়ে দেয়, কিন্তু অ্যান্ড্রু থামে না। সে অনবরত পাগলের মতো ড্রাম বাজানো জারি রাখে। সে এত স্পিডে এবং এত নিখুঁত ভয়ঙ্কর উপায়ে ড্রাম বাজাচ্ছিল যে অডিটোরিয়ামের সব মানুষ হাঁ করে জাস্ট অপলক দৃষ্টিতে দেখতেই থেকে যায়। আর এতক্ষণ যে পারফরমেন্সটি পুরো ব্যান্ডের বা গ্রুপের ছিল, অ্যান্ড্রুর নিজের জাদুতে সেটিকে অ্যান্ড্রুর একটি ঐতিহ্যবাহী সোলো পারফরমেন্স বানিয়ে ছাড়ে। আর ড্রাম বাজানোর এই অবিশ্বাস্য শৈলী দেখে হলের সবাই মারাত্মক ইমপ্রেস হয়ে যায়। যদিও ফ্লেচার প্রথমে চায়নি যে অ্যান্ড্রু এভাবে নিজের মন মতো ড্রাম বাজাক এবং সে তাকে কোনো কিউজও দিচ্ছিল না, কিন্তু অ্যান্ড্রু এত নিখুঁত, এত চমৎকার এবং এত পারফেক্ট টেম্পোতে ড্রাম বাজাচ্ছিল যে ফ্লেচার নিজেও একজন খাঁটি মিউজিশিয়ান হিসেবে তার ওপর পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায়। ফ্লেচারের চোখের পলক আর মুখের এক্সপ্রেশন দেখেই এটি পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে সে মনে মনে অ্যান্ড্রুকে এই পৃথিবীর একজন মহান ড্রামার হিসেবে মেনে নিয়েছে। আর ঠিক এই চরম মুহূর্তেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় এবং এই কাহিনীর সমাপ্তি এখানেই ঘটে। আশা করি এই দুর্দান্ত কাহিনী আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ফ্লেচারের এই নির্মম বা নিষ্ঠুর শেখানোর পদ্ধতি কি আসলেই ঠিক ছিল, নাকি অ্যান্ড্রুকে সে নিজের স্বার্থে ব্যবহার করছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং এমন চমৎকার সব মুভি এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক। দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।